হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তোমাদের আজকে বলেছিলাম আগের দিনে যে জল দূষণটা পড়াবো ক্লাস 7-এর, তোমাদের সপ্তম অধ্যায়। তোমরা বইটা উল্টাও, সপ্তম অধ্যায় জল দূষণটা আজকে পড়াচ্ছি। তোমরা এটা হচ্ছে 66 পেজে আছে। দেখো এই জিনিসটা জল দূষণের মধ্যে কি লুকিয়ে আছে না, জল দূষণ কীভাবে হয় নিশ্চয়ই আছে, এবং জল দূষণ কীভাবে প্রতিরোধ করা যাবে, জল দূষণের ফলে আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে, এইসব নিয়ে নিশ্চয়ই অধ্যায়টা আছে। তোমাদের দেখো প্রথম দিকে পড়াচ্ছি, পড়ালেই বুঝতে পারবে। প্রথমে কি আছে, প্রথম পেজে দেখো লেখা আছে যে কি লেখা আছে না, জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ জীবাণু মিশে গিয়ে জল মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে গেলেই জল দূষিত হয়। কিভাবে হয় না, জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ জীবাণু গিয়ে জল মানুষ ও অন্যান্য প্রাণীর যখন ব্যবহারে অযোগ্য হয়ে যায়, যখন আর ব্যবহার করতে মানুষ ও অন্যান্য প্রাণীরা পারে না, এবং যখন জলজ উদ্ভিদ ও প্রাণীদের বসবাসের অযোগ্য হয়ে ওঠে, তখনই জল দূষিত হয়। এরপর তোমাদের দেখো 67 পাতায় কি আছে, পিগলু ডায়েরিতে কি বলছে না, নদীমাতৃক আমাদের এই দেশে আমরা মাতৃজ্ঞানে গঙ্গাকে পুজো করি, কিন্তু এখন এই নদীর জল খেলে অসুস্থতা এমনকি মৃত্যুও হতে পারে। গত কয়েক দশকে গঙ্গা নদীর দুই তীরে অসংখ্য কলকারখানা, শহর নগর জনবসতি গড়ে ওঠার ফলে প্রচুর বিষাক্ত আবর্জনা এই নদীর জলে মিশে জলকে দূষিত করেছে। কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, যমুনা নদীরও এই অবস্থা। আর কি বলছে না, পৃথিবীর বিখ্যাত নদীগুলো যেমন হোয়াংহো, টেমস, মিসিসিপি সবই কিন্তু অতিমাত্রায় প্রবল মাত্রায় কিন্তু দূষিত হচ্ছে। তাহলে কি বলছে না, আমরা যে আগে প্রাচীনকালে আমরা গঙ্গাকে মাতৃজ্ঞানে পুজো করতাম, সেই গঙ্গার জল আমরা খেয়ে পরিশুদ্ধ হতাম, মনের সুখ শান্তি ফিরে আসতো, কিন্তু এখন সেই গঙ্গার জল খেলে আমাদের মৃত্যুও হতে পারে। কি বলছে না, গঙ্গার জল এতটাই বিষাক্ত কেন না, চারিদিকে গঙ্গার দুই তীরে অসংখ্য কলকারখানা গড়ে উঠেছে, অসংখ্য শহর গড়ে ওঠার ফলে, জনবসতি গড়ে ওঠার ফলে গঙ্গার জল প্রচুর দূষিত হচ্ছে, কারণ বিষাক্ত আবর্জনা এই নদীর জলে মিশছে। আর গঙ্গার পাশাপাশি কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, যমুনা প্রভৃতি নদীও দূষিত হচ্ছে। আর কি বলছে না, পৃথিবী বিখ্যাত নদীগুলো যেমন হোয়াংহো, টেমস, মিসিসিপি সব নদীগুলোই কিন্তু অতিমাত্রায় প্রবল পরিমাণে দূষিত হচ্ছে। আর কি বলছে না, পৃথিবীর 4 ভাগে 3 ভাগই জলে ঢাকা, আমরা জানি 3 ভাগ জল 1 ভাগ স্থল। তবুও পৃথিবীর অন্যতম সমস্যা পানীয় জল বা বিশুদ্ধ স্বাদু জলের অভাব আমাদের পৃথিবীতে। আফ্রিকা, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে চরম জল সংকট দেখা গেছে। এর অন্যতম কারণ জলের অতিরিক্ত ব্যবহার এবং জল দূষণ। কি বলছে না, পৃথিবীর মোট 100 ভাগ জলের 97 ভাগই সমুদ্রের নোনা জল, বাকি 3 ভাগ স্বাদু জলের 2 ভাগই হিমবাহের বরফ হিসাবে রয়েছে। বাকি 1 ভাগ স্বাদু জল হলো নদী, জলাশয়, হ্রদ ও ভূগর্ভের জল। তার মানে জল কতটাই কম আমাদের পানীয় জল। এরপর কি বলছে, তোমাদের এই অধ্যায়ে আর তেমন কিছু নেই। কি বলছে তাহলে আরেকবার বুঝে নাও জিনিসটা, যে কি বলছে, আফ্রিকা, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে চরম জল সংকট দেখা দিচ্ছে। আর কি বলছে না, পৃথিবীর যে 100 ভাগ জল আছে তার মধ্যে 97 ভাগ জলই কিন্তু নোনা জল, আর বাকি 3 ভাগের 2 ভাগ কিন্তু হিমবাহের বরফ হিসাবে রয়েছে, আর বাকি 1 ভাগ জল আমরা ব্যবহার করি নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল, যেটা পানীয় হিসেবে ব্যবহার করি। এরপর তোমরা উল্টো 68 পাতা, যে জল কীভাবে দূষিত হচ্ছে তার ছক দিয়ে আছে খুব সুন্দরভাবে। 68 পাতা দেখো, 1 নম্বর কী বলছে, উৎস শিল্প কারখানা থেকে জল দূষণ কীভাবে হচ্ছে না, বলছে পেট্রো রাসায়নিক শিল্পে, পলিথিন প্লাস্টিক শিল্পে, জ্বালানি শিল্পে, খনিজ তেল পরিশোধন শিল্পে, বিভিন্ন রকম যানবাহন নির্মাণ এবং ছোট মাঝারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে দূষিত রাসায়নিক পদার্থ, যেমন অ্যামোনিয়া, এগুলো সব বিষাক্ত গ্যাসের নাম। অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড, বিভিন্ন ধাতুকে কি না, জিঙ্ক, পারদ, সীসা, ক্রোমিয়াম ঘটিত দূষক নালা নর্দমা দিয়ে নদী বা সমুদ্রের জলে মিশে নদীর জলকে বিশুদ্ধ করছে, নদী বা সমুদ্রের জলকে বিষাক্ত করে তুলছে। 2 নম্বর পয়েন্ট কীভাবে দূষিত হচ্ছে, 2 নম্বর জল দূষণের উৎস হচ্ছে গৃহস্থালী থেকে জল দূষণ।
কিভাবে হচ্ছে না, গ্রাম এবং শহর এলাকায় বিভিন্ন আবর্জনা ও বর্জ্য পদার্থ যেমন গৃহস্থালী দৈনন্দিন রান্না, খাবারের টুকরো, দূষিত বস্তু, শৌচাগারের মলমূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি নিকাশি নালার মাধ্যমে ভূগর্ভের জলে, নদীতে, জলাশয়ে পড়ে জলকে দূষিত করে তুলছে। এছাড়াও বিভিন্ন খাটাল, পশুনালা, বড় বাজার, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র থেকে উৎপন্ন বজ্র জলকে কিন্তু দূষিত করছে। 3 নম্বর কি বলছে না, কৃষিক্ষেত্র থেকে, মানে চাষ যেখানে হয় কৃষিক্ষেত্র থেকে জল দূষণ কীভাবে হচ্ছে না, চাষের ক্ষেত্রে বিভিন্ন প্রকার যে রাসায়নিক সার ব্যবহার করছি আমরা, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করা হচ্ছে। বৃষ্টির জলে ওইগুলো ধুয়ে এই সমস্ত বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলে, জলাশয়ে, নদীতে মিশে গিয়ে নদীর জলকে দূষিত করছে। এবং এই সারে থাকা নাইট্রেটের কারণে ক্যান্সার হতে পারে এবং শিশুদের মাথায় রক্ত চলাচলে কিন্তু অসুবিধা ঘটাতে পারে, কি মারাত্মক রোগ হতে পারে। কি বলছে না, এর কারণে ক্যান্সার হতে পারে এই নাইট্রেট থাকার কারণে এই সারে, এবং শিশুদের মাথায় রক্ত চলাচল কিন্তু অসুবিধা হতে পারে, এটাই বলছে। 4 নম্বর পয়েন্ট কি না, তেজস্ক্রিয় পদার্থ থেকে জল দূষণ। কি বলছে না, পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র বা বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর সমুদ্র বা নদীতে ফেলা হয়। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে জল দূষণ হচ্ছে। এরপর 69 পাতায় কি বলছে না, খনিজ তেল থেকে জল দূষণ হচ্ছে। কিভাবে না, দুর্ঘটনাগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনির তেল থেকে তেল সমুদ্রে মিশে জল দূষণ ঘটাচ্ছে। আর কি বলছে 6 নম্বর, তাপীয় দূষণ। তাপীয় দূষণ মানে কি না, তাপ বিদ্যুৎ কেন্দ্র, যেখানে তাপ বিদ্যুৎ তৈরি হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কারখানায় ব্যবহৃত উষ্ণ দূষিত বজ্র জল সরাসরি জলাশয়ে, নদীতে মিশে জলে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় এবং জল দূষণ ঘটায়। আর কি বলছে, বায়ু দূষণের কারণেও কিন্তু জল দূষণ হয়। কিভাবে না, কলকারখানা ও যানবাহনের ধোঁয়ার মাধ্যমে বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি জমা হচ্ছে। বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে বিভিন্ন জলাশয়ের জলকে আম্লিক করে দেয়, আমরা জানি। আর কি না, আর্সেনিক দূষণ। আর্সেনিক থেকেও কিন্তু জল দূষণ হয়। কিভাবে যে মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে মাটির নিচে ফাঁকা জায়গায় আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে। আর কি বলছে, এই যৌগ জলে মিশে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায়। জলে ফ্লোরিনের যৌগ, ক্লোরিন অতিরিক্ত পরিমাণে থাকলেও জল দূষিত হয়। এই তাহলে জল দূষণের উৎসগুলো কি কি না, শিল্প থেকে জল দূষণ, গৃহস্থালী থেকে জল দূষণ, কৃষিক্ষেত্র থেকে জল দূষণ, তেজস্ক্রিয় পদার্থ থেকে জল দূষণ, এছাড়া খনিজ তেল থেকে জল দূষণ হচ্ছে, এবং তাপীয় দূষণ হচ্ছে, বায়ু দূষণের থেকে জল দূষণ হচ্ছে, এবং আর্সেনিক দূষণ থেকেও জল দূষণ হচ্ছে। এরপর আমরা কি জানবো না, জল দূষণের ফলে আমাদের পুরনো দিনে কি ক্ষতি হয়েছিল। আমরা জানি 1932 সালে জাপানে মিনামাটা উপসাগরের উপকূলে একটি রাসায়নিক কারখানা থেকে পারদযুক্ত তরল বজ্র সমুদ্রে ফেলা হয়। এই মারাত্মক পারদ দূষণে প্রায় 30 বছর ধরে অসংখ্য মানুষ এবং জীবজন্তু মারা গিয়েছিল, আমরা জানি। আর কি, উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতে, একটা জায়গার নাম কুয়েতে, প্রচুর তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে খনিজ তেল পারস্য উপসাগরের জলে মিশে অসংখ্য সামুদ্রিক প্রাণীর কিন্তু মৃত্যু হয়েছিল, আমরা জানি। এরপর দেখো 70 পেজে কি বলছে 3 নম্বর পয়েন্টটা, যে পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার পর থেকে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে। 4 নম্বর কি না, পূর্ব কলকাতার জলভূমির মাছের ভেড়িগুলোতে মাছ চাষ কমে গেছে। কেরালার কুট্টুনারে, ওড়িশার চিল্কায়, অন্ধ্রপ্রদেশের কোরেলুতে কীটনাশক থেকে প্রচুর মাছ মারা যাচ্ছে। 6 নম্বর কি না, সাবান, ডিটারজেন্টের ফসফেট ক্ষার আর কি বদ্ধপুকুর, জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা এবং কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একে ইউট্রোফিকেশন বলা হয়, আমরা জানি ইউট্রোফিকেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের আসে
এটা আরেকবার বলি, সাবান ডিটারজেন্টের ফসফেট বদ্ধ পুকুর বা জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল আগাছা কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একেই বলে ইউট্রোফিকেশন। এরপর 5 নম্বর পয়েন্টটা কি আছে না, পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় মাটির নিচে জল অনেক বেশি মাত্রায় আর্সেনিক রয়েছে। কি বলছে না, পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি এবং হাওড়া, বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় মাটির নিচের জলে অনেক বেশি মাত্রায় কিন্তু আর্সেনিকটা আছে। এর ফলে হাতের চেটো, পায়ের তলায় যে কালো কালো ক্ষত হয় তাকে ব্ল্যাকফুট ব্যাধি বলা হয়। কি বলছে, আর্সেনিকের ফলে হাতের চেটো, পায়ের তলায় যে কালো কালো ক্ষত হয় তাকে ব্ল্যাকফুট ব্যাধি বলা হয়। এটা কিন্তু তোমার শর্ট কোশ্চেনে আসে। এছাড়াও চর্মরোগ, রক্তাল্পতা, যকৃৎ, ফুসফুস, ত্বকের ক্যান্সারও কিন্তু হতে পারে। ফ্লোরাইড দূষণ থেকে ফ্লুরোসিস, দাঁত, হাড়ের সমস্যা, পারদ দূষণে মিনামাটা, ক্যাডমিয়াম দূষণে ইত্যাদি অসুখ হয়। তাহলে কি জানলাম এখান থেকে না, হাতের চেটো, পায়ের তলায় যে কালো কালো ক্ষত হয় তাকে বলে ব্ল্যাকফুট ব্যাধি। এছাড়াও চর্মরোগ হয়, রক্তাল্পতা, যকৃৎ, ফুসফুস, ত্বকের ক্যান্সার হয়। আর ফ্লোরাইড দূষণে কি হয় না, ফ্লুরোসিস রোগ হয়, দাঁত ও হাড়ের সমস্যা, পারদ দূষণে মিনামাটা রোগ হয়, আর ক্যাডমিয়াম দূষণে ইত্যাদি রোগ হয়। আর কি আছে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে WHO এর মতে সারা বিশ্বের প্রতি বছর প্রায় 30 লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায়। কি বলছে, প্রতি বছর এই জল দূষণের কারণে 30 লক্ষ শিশু ডায়রিয়া অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায়। আর কি জানবো না, জলবাহিত সংক্রমণ প্রায় মেনে চলি, এগুলো কোন কোন বিষয় মেনে চললে যে জলবাহিত সংক্রমণ থেকে আমরা রক্ষা পাবো। কি না, 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ পানীয় জল খেতে হবে। 2 নম্বর সাধারণ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা, যেমন সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পাত্রে জল রাখা ইত্যাদি। আর 3 নম্বর কি না, শৌচাগারের ব্যবহার করা এবং নোংরা আবর্জনা ঠিকভাবে ফেলা। এরপর তোমরা উল্টাও, এরপর তোমাদের 71 পাতা তেমন একটা কিছু নেই। এরপর চলে যাচ্ছে 72 পাতা। 72 পাতায় কি আছে না, একটা জিনিস আছে পড়তে হবে যে বর্তমানে ভারতের অধিকাংশ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছলেও প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনও পানীয় জলের কিন্তু একমাত্র উৎস নদী বা পুকুরের জল। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু কিন্তু নষ্ট হয়ে যায়। এভাবে খেলে তাহলে আর কিছু হয় না। আর একটা কি বলছে না, কিভাবে জল ব্যবহার করা উচিত, বিশুদ্ধ করা যাবে না, বলছে ঘোলা জলের ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হলো জলটা ঢাকা দিয়ে কয়েক ঘন্টা রেখে দেওয়া। তাহলে জলের বেশিরভাগ কাদা বালির কণা থিতিয়ে পড়বে, তখন উপরের পরিষ্কার জলটা ব্যবহার করা যাবে। আর কি না, নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে দিলেও, ক্লোরিন যদি নির্দিষ্ট পরিমাণ দেওয়া হয় তাহলেও কিন্তু জলের জীবাণু নষ্ট হয়। এরপর চলে আসছি তোমাদের দেখো যে 73 পাতায় আর কি বলেছে, কড়াইশুঁটি, অড়হর ডাল, মুসুর ডাল এরকম কতগুলো গাছ জলের নোংরাগুলোকে পাত্রের তলায় থিতিয়ে পড়তে সাহায্য করে। আর কি বলছে, কাঠকয়লা, সূক্ষ্ম বালি, নুড়ি, পাথর এর মাধ্যমে বিভিন্ন উপায়ে জল কিন্তু বিশুদ্ধ করা যায়। এরপর তোমাদের হচ্ছে চলে আসছি 74 পাতায়। এবার করো 74 পাতায় কি আছে না, জল দূষণ কিভাবে প্রতিরোধ করব বা জল দূষণ প্রতিরোধের উপায়গুলো কি কি সেগুলো জেনে নেওয়া যাক। কীভাবে করব না, জল দূষণ আটকানোর সঙ্গে সঙ্গে জলের অতিরিক্ত ব্যবহার কমানো এবং বেশি পরিমাণে পুনর্ব্যবহার করলে, মানে জলকে বারবার যদি পুনর্ব্যবহার করা যায় তবেই সারা পৃথিবীব্যাপী তীব্র জল সংকট মেটানো যাবে। জলকে যদি ঠিকঠাক ব্যবহার করা যায় এবং জলের অতিরিক্ত ব্যবহার যদি কমাতে পারি আমরা, তবেই কিন্তু আমরা সারা পৃথিবীব্যাপী তীব্র জল সংকট কিন্তু মেটানো যাবে। আর কি না, জলাশয়, নদী বা সমুদ্রের জলে নোংরা আবর্জনা সরাসরি কিন্তু ফেলা যাবে না। গরু মোষ স্নান করানো, কাপড় কাচা বন্ধ করতে হবে। আর 3 নম্বর কি, চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার, কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে। 4 নম্বর, শহর এবং কলকারখানাগুলি দূষিত বজ্র জল শোধন করে তবেই নদী বা সমুদ্রে ফেলা উচিত। ব্যবহার করা জল পরিশোধন করে পুনর্ব্যবহার করতে হবে।
ইসরায়েলে ব্যবহৃত জলের 30% সেচের কাজে পুনর্ব্যবহৃত হয়। তাপবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বজ্র গরম জল ঠান্ডা করে তবেই নদী বা সমুদ্রে ফেলা উচিত। আর কি না, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, শৈবাল ও রাসায়নিকের মাধ্যমে সমুদ্রে ভাসমান তেলের দূষণ দূর করা যায়। আর নিরাপদ পানীয় জলের জন্য নলকূপের জলের দূষণের বৈজ্ঞানিক পরীক্ষা করে বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। এই পদ্ধতিগুলিকে অবলম্বন করলে আমরা কিন্তু জল দূষণ প্রতিরোধ করতে পারবো এবং জলের যে তীব্র জল সংকট সেটা কিন্তু মেটানো এভাবেই সম্ভব। এগুলো আমাদেরকে সকলকে মেনে চলতে হবে। এরপর জানবো 75 পাতায় কী আছে না, জল দূষণ প্রতিরোধে আমরা কি করতে পারি, মানে আমরা কি করতে পারি। কি আছে না, 1 নম্বর বলেছে দরকার না হলে জলের কল বন্ধ করে রাখতে হবে। এতে একদিকে যেমন বিশুদ্ধ জল নষ্ট হবে না, অন্যদিকে দূষিত জলের পরিমাণও কমবে। 2 নম্বর পরিবেশের ক্ষতি করবে না এমন জিনিস যেমন কম ক্ষারহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। 3 নম্বর কি বলেছে, বাড়ির নোংরা আবর্জনা, তরল বজ্র এমন জায়গায় ফেলা উচিত যাতে কোনোভাবে বিশুদ্ধ জলের সঙ্গে না মেশে। 4 নম্বর বাগানে, পুকুরের পাড়ে, কুয়োর চারপাশে, নলকূপের নিকাশি নালার ধারে সবজি ফুল ফলের গাছ লাগালে একদিকে যেমন দূষিত জল অনেকটা পরিশুদ্ধ হয়, আবার মাটিও ক্ষয় আটকানো যায়। আর কি না, 5 নম্বর কি বলছে, রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত 20 লিটার বিশুদ্ধ জল প্রয়োজন, কিন্তু আফ্রিকার মাদাগাস্কারের মানুষ প্রতিদিন 5 লিটার জলও পায় না। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষ প্রতিদিন প্রায় 50 লিটারের বেশি জল ব্যবহার করে। আর কি, যদি তোমার পরিবারে সবার প্রতিদিন অন্তত 20 লিটার বিশুদ্ধ জল পাওয়ার ব্যবস্থা হয় তাহলে এগুলি করতে হবে। ঠিক আছে, তোমরা জানলে যে কিভাবে জল দূষণ প্রতিরোধ করা যায় এবং আমরা কি করতে পারি। এই অধ্যায়টা পুরোটাই জল দূষণ নিয়েছিল এবং জল দূষণ থেকে কী কী রোগ হয় আমরা জানলাম, জল দূষণ থেকে পুরোনো দিনে কী কী ক্ষতি হয়েছে, কত মানুষ মারা গেছে দেখলাম, কত জীবজন্তু মারা গেছে, কত ভয়ঙ্কর সব অসুখ হতে পারে আমাদের জীবনে, এবং জল দূষণ যদি আমরা ভালোভাবে সচেতন না হই আমাদের মধ্যে ভবিষ্যতে জলের সংকট দেখা দিবে, জল দূষণ আরও ভয়াবহ আকার ধারণ করবে। এইসব নিয়ে অধ্যায়টা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল, এবং যারা পুরনো লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। তোমাদের এই পরবর্তী অধ্যায়ে আমি মাটি দূষণটা পড়াবো। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।